সবাইকে স্বাগতম। আমরা যারা গান শুনি এই অঞ্চলের, আমার মনে হয় এই আমি যা বাজালাম তার কিছুটা অংশ হয়তো অনেকের পরিচিত লেগেছে। আমি ইমন কল্যাণ রাগের উপরও বেস করা নজরুলগীতি মনে পড়ে আজ একটুখানি ইমন বেশি মিশিয়ে বাজানোর চেষ্টা করছিলাম। এই অঞ্চলের যত গান বাজনা আমরা শুনি বেশিরভাগই কোনো না কোনো রাগের অংশবিশেষ থাকে। এই লেসনগুলো দিয়ে আমাদের উদ্দেশ্য যে শুধু সেটার শেখা তা না, অল্প অল্প করে রাগের ব্যাপারে জানা, আর একটু বেটার একটা গাইডের মতন পাওয়া, এমনই উদ্দেশ্য। অনেকদিন ধরে পৃথিবী আটকে আছে। এই সময়গুলো ঘরে থাকা এবং প্রয়োজনীয় নীতিমালা মেনে চলা ছাড়াও আমরা কিছু নতুন নতুন জিনিস শিখতেই পারি। আমরা অনেক ইমেল পাচ্ছি আপনাদের কাছ থেকে, যা আমাদেরকেও অনুপ্রাণিত করছে। এই মুহূর্তে আজকের এই যে লেসনটা, সেখানে আমরা কথা একটু বেশি বলবো, তবে প্রত্যেকটা কথাই আজকের লেসনে গুরুত্বপূর্ণ। আমরা আরেকটু ভালো ইমন শিখবো এবং আস্তে আস্তে পরবর্তী লেসনগুলিতে আমরা আরও প্র্যাকটিস এবং কম্পোজিশন সেগুলো নিয়েও কথা বলবো। তো আজকে যেই 5টা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা মূলত যে কোনো রাগেই আমরা নতুন কোনো রাগ শেখার আগে এই 5টা প্রশ্ন আমাদের নিজেকে এবং যার কাছ থেকে শিখবো, যেভাবে শিখবো সেটা আমাদের পড়তেই হবে। তো প্রথম জিনিস যেটা আমরা আজকে কথা বলবো, সেটার নাম হচ্ছে ঠাট। আপনারা অবশ্যই পড়াশোনা করে দেখবেন ঠাট নিয়ে। এটা অনেকটা পিরিয়ডিক টেবলের মতন, কিন্তু এখানে বিষয়টা যেভাবে সাজানো সেটা হলো খুবই সিমিলার বা কাছাকাছি মেজাজের রাগগুলো একসাথে এক একটা গ্রুপিং সিস্টেম করা হয়েছে। সেই গ্রুপিং সিস্টেমটার নামই হচ্ছে ঠাট সিস্টেম। তো মূলত 10টা ঠাট আমাদের এই ক্লাসিক্যাল মিউজিক সিস্টেমে, এবং প্রত্যেকটা ঠাটের মধ্যেই সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি, সিমিলার চরিত্রের কিছু কিছু রাগ আমরা পাই। তো প্রথম যে প্রশ্নটা, যেটা কোন ঠাটের, ইমন কল্যাণ ঠাটের অন্তর্ভুক্ত, ইমন কল্যাণ ঠাটের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত আমরা যেই কথাটা আমরা জানবো, প্রত্যেকটা রাগের ঠিক যেমন একটা স্পেসিফিক ইমোশন বা একটা স্পেসিফিক মুড আমরা দেখতে পাই বা শুনতে পাই, ইমন বা যে কোনো রাগের ক্ষেত্রে একটা স্পেসিফিক সময়ও বাধা থাকে। তো রাগটা শুধু একটা স্পেসিফিক সময়কেই বা একটা স্পেসিফিক ইমোশনকেই যে পোর্ট্রে করছে তা না, একটা সময়কেও পোর্ট্রে করছে। তো ইমন হলো সন্ধ্যাকালীন রাগ বা সূর্য ডোবার পরে সেই সময়টাতে ইমন পরিবেশন করা হয় সাধারণত। 3 নম্বর যেটা আমরা জানতে চাই, সেটা হচ্ছে আরোহণ এবং অবরোহণ, ইংলিশে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। তো নিচ থেকে উপরের নোটে যাওয়া যে রাস্তাটা এবং ফেরত আসার যে রাস্তা, সেই জিনিসটাই মূলত আরোহণ এবং অবরোহণ। একটা রাগের ব্লুপ্রিন্ট আমরা এটাকে বলতেই পারি। কারণ হলো প্রত্যেকটা রাগের যখন আরোহণ অবরোহণ যখন আমরা শুনবো, সেটার মধ্যে মূলত সেই রাগের কম্পোজ করার যে কায়দা বা যা যা নিয়ম মেনে আমাদের যেতে হবে, তার বেশিরভাগটাই আরোহণ অবরোহণে দেয়া থাকে। যে কারণে আমি বললাম এটা রাগের ব্লুপ্রিন্ট হতে পারে। তো ইমনের ক্ষেত্রে আমরা 7টা স্বরই লাগাচ্ছি বা ইউজ করছি। যেহেতু 7টা স্বর আমরা ইউজ করার ফ্রিডমটা পাচ্ছি, সেহেতু এই ধরনের রাগকে বলা হয় সম্পূর্ণ জাতি। মানে যেখানে সব নোট ইউজ করা যায়। অনেক রাগ আছে যেখানে 5টা ইউজ করে নোট বা কোনো একটা ইম্পর্টেন্ট নোট থাকে না। মূল কথা 7টা স্বর আমরা খুঁজে পাই না। তো ইমনের যে চলন, সেটা মূলত নিরে গামা ধানিসা সানি ধাপা মাগা। একটু বাড়িয়ে শুনে আমরা কথা বলেছিলাম যে এখন থেকে আমরা তীব্রমা ইউজ করব। তীব্রমা ইউজ করে প্রশ্ন আসতে পারে যে সারে গামা পাধানিসা কেন না। এটা নিয়ে আরও ইনডেপথ কিছু কথা বলা আছে, তবে সেটা আমরা অন্য একটা ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব। এই মুহূর্তে আমরা জানি নি থেকে শুরু এবং সা থেকেও শুরু করা যায়।
এরপরে আমরা 4 নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমরা জানবো সেটা হচ্ছে বাদী এবং সমবাদী। আগেরটার সাথে এই পয়েন্টটা কিছুটা রিলেটেড। বাদী এবং সমবাদী কি, তো আমরা যদি কল্পনা করি যে প্রতিটা আমরা যখন কম্পোজ করব, আমাদের সবাইকে যে কোনো ক্লাসিক্যাল মিউজিশিয়ানকে আলটিমেটলি কম্পোজার হতে হবে। আমরা মুখস্থ করে যে কিছু বাজিয়ে ফেলবো, ব্যাপারটা এরকম না। আমরা আস্তে আস্তে কম্পোজ করা শিখবো, দেখতে শিখবো এবং নিজের ছবি আঁকা শিখবো। সেটার মিডিয়াম আমরা যাই করি না কেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, কিন্তু বেসিকটা মোটামুটি সবার সেম, গ্রামার। তো 4 নম্বর বাদী এবং সমবাদী হচ্ছে, আমরা যদি এইভাবে ভাবি যে আমরা একটা গল্প লিখছি, গল্পে লাগবে সেন্টেন্স, ওয়ার্ডস। তো আমরা প্রত্যেকটা নোট যদি একটা করে ওয়ার্ড হয়, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা একটা লাইন বানালে সেটা হবে সেন্টেন্স। এবং সেন্টেন্সের যে শেষ হলো, সেটা যেরকম আমরা ফুল স্টপ ইউজ করি, ওই রকমই বাদী আমরা বোঝার জন্য এরকম একটা এক্সাম্পল ইউজ করতে পারি। বাদী স্বর হচ্ছে এমন কোনো একটা স্বর যেটা ইম্পর্টেন্ট এবং যেটাকে আমরা একটা সেন্টেন্সের শেষ হিসেবে ইউজ করতে পারি, যদিও সেটার একমাত্র ব্যবহার যে বাদী স্বর এরকম না। সিমিলারলি সমবাদী হলো হয়তো আমরা সবসময় সমবাদী স্বরে দাঁড়াতে পারি না বা ফুল স্টপ হিসাবে ইউজ করতে পারি না, তবে একটা স্পেসিফিক ইনগ্রিডিয়েন্ট যেটা ব্যবহার করে আমরা ইমন ছবিটা আরও অনেক পরিষ্কারভাবে আঁকতে পারি, এমন একটা স্বর হচ্ছে বাদী এবং সমবাদী স্বর। তো ইমনের ক্ষেত্রে বাদী স্বর হলো গা। আমি যদি একটা এক্সাম্পল দেই, যে আমি একটা সেন্টেন্স আমি শেষ করছি গাতে, তো সমবাদী স্বর ইউজ করি, যেটা দিয়ে আমি হয়তো ঘুরে আবার বাদী স্বরের দিকে গেলাম, এমন কিছু জিনিস সেটা এখনই বুঝে ফেলতে হবে এমন না, তবে একটা ধারণা এখন থেকে আমরা রেখে দেবো এবং আস্তে আস্তে আমরা অনেক ভালো ভালো মানুষের বাজনা শুনবো, জানবো, তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। সমবাদী এই ক্ষেত্রে, ইমনের ক্ষেত্রে সমবাদী স্বর হচ্ছে নি, স্ট্যান্ডিং নোট না, তবে নিকে ইউজ করে আমরা ইমনের ছবিটা আরও ক্লিয়ার করতে হবে। আরেকটা জিনিস বলতে যে স্ট্যান্ডিং নোট যদি আমরা ফুল স্টপই মনে করি, অন্তত আমাদের জ্ঞানের এই পর্যন্ত, তাহলে যে কোনো রাগে সা থাকবে, সা সবসময় একটা স্ট্যান্ডিং নোট। আরেকটা হলো বাদী স্বর তো থাকবে, সেটাও একটা স্ট্যান্ডিং নোট, কিন্তু কোনো সম্পূর্ণ রাগে যদি পায়ের ব্যবহার থাকে, তাহলে আমরা সাকে যেভাবে আমরা ব্যবহার করি, আমরা পাকেও সেভাবে ব্যবহার করতে পারি। সুতরাং ইমনের দাঁড়ানোর জায়গা বা ফুল স্টপ যদি বলি এই মুহূর্তে, সেটা সা, গা, পা বিশেষ ব্যবহার করে আমরা ইমনের ছবি ফুটিয়ে তুলতে পারি ব্যবহার করি। যে বিষয়টা পাকার মানে যদি আমি বাংলায় বলতে চাই, তাহলে ধরা, একটা কিছু ধরে ফেলা। তো সেটার আরেকটা হতে পারে সিগনেচার। তো প্রতিটা রাগেরই যত ধরনের রাগ আমাদের আছে, প্রত্যেকটা রাগেরই একটা সিগনেচার থাকবে। এমন মাঝে মাঝে হতে পারে যে 2 বা 3টে রাগের যে নোটস সেগুলো হুবহু মিলে যাচ্ছে, হয়তো আরোহণ অবরোহণেও কিছুটা মিল। সেই ক্ষেত্রে বাঁচিয়ে একই ধরনের 2টো রাগকে এরকম আলাদা করা
মাঝে মাঝে কম্পোজারের জন্য ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এমন ক্ষেত্রে আমরা কিছু সিগনেচার আমরা জানি, যেটার প্রত্যেকটা রাগের জন্যই ভিন্ন ভিন্ন কিছু সিগনেচার রয়েছে, যেটা শুনলে আমরা বুঝতে পারি যে না, ইমনের সিগনেচার, ইমনই কথা বলছে, এটা অন্য কোনো রাগ হতে পারে না। সেটা আমাদের যেরকম বাজাতে বা আমাদের নিজের কম্পোজিশনে আমাদের সাহায্য করবে, তেমনি অন্য কম্পোজিশনে যখন হঠাৎ করে ইমনের অংশটা আমাদের চিনতে হবে বা আমরা চিনতে পারবো এই সমস্ত কিছু কিছু সাইন দিয়ে। তো ইমনের ক্ষেত্রে এমন কিছু সিগনেচার হতে পারে, পা রে সা, প্রতিনিয়ত ইউজ করতে হবে। বেসিক হয় অনেক গান গাবো অনেক কম্পোজিশন গাবো, যেখানে কোনো একটা মি পা রে সা, যে কোনো রাগের ক্ষেত্রেই এই 5টা প্রশ্ন যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে রাগের কনসেপ্টের ব্যাপারে আমাদের বেশ পরিষ্কার একটা ধারণা আস্তে আস্তে হওয়া শুরু করবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও রেয়াজ বা কম্পোজিশন, তাল এগুলো নিয়ে এবং সেটার মেইনটেনেন্স নিয়েও আমরা আরও কথাবার্তা বলবো। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে।